পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া, পুলিশ ও সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার, শাহবাগেও বিক্ষোভ। কাল উত্তরাঞ্চলের 3 জেলা সফরে যাবেন তারেক রহমান, যোগ দেবেন নির্বাচনী জনসভায়। আজ বিএনপির ইশতেহার ঘোষণা, গুরুত্ব পাবে 31 দফা, থাকবে বাস্তবায়নের রূপরেখা। ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত, চাঁদাবাজি করতে দেবে না কাউকে, বরিশালে নির্বাচনী জনসভায় আমির। বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার প্রত্যয়। ছুটির দিনে প্রচারণার মাঠে উত্তাপ, পাড়া মহল্লায় বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। এবং নিউমারিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে 6 দিনের কর্মবিরতির পর কাজে ফিরেছেন শ্রমিকরা। সচল চট্টগ্রাম বন্দর, আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। সংবাদের সঙ্গে আছি আমি আমিনুল ইসলাম আলিফ। নবম পে স্কেল বাস্তবায়ন দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বেলা 11:30টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার সামনে সরকারি কর্মচারীরা অবস্থান নেন। ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা মিছিল নিয়ে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা সেখান থেকে মিছিল নিয়ে যান যমুনার সামনে। আজকের মধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না বলেও জানান। প্রজ্ঞাপন না নিয়ে মাঠ থেকে নামবো না। এই দেখেন সাদা কাপড় পরে এসেছি, প্রয়োজনে লাশ হয়ে যাব। আমাদের দাবি একটাই, আজকের মধ্যে নবম জারি করতেই হবে। বৈষম্য মুক্ত সরকারের আমলে যে এরকম বৈষম্য করবে এবং আমাদেরকে অপমান করবে, আমরা কল্পনা করি নাই। সরকার আমাদের পে স্কেল নিয়ে তালবাহানা শুরু করেছে। নির্বাচনের আগেই আমাদের এই প্রজ্ঞাপন জারি করে, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশের কর্মচারীকে ঘরে ফেরার সুযোগ করে দিবেন। আমাদের যদি প্রজ্ঞাপন না জারি করা হয় তাহলে নির্বাচন হইতে আমরা দিব না। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা যে অবস্থান নিয়েছিল, কিছুক্ষণ আগেই জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেই অবস্থানরত কর্মচারীদেরকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের বাসভবনের সামনের সড়কটি কিছুটা ফাঁকা, তবে তার অপর পাশে আমরা দেখতে পেয়েছি যে সেই আন্দোলনরত কর্মচারীরা এখনও অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। আজ সকাল 11টার দিকে শাহবাগ থেকে একটি যাত্রা শুরু করে, নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা একটি যাত্রা শুরু করে এবং পরবর্তীতে সেটি রাজধানীর মিন্টো রোড হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে তারা আসলে অবস্থান নেয় এবং বেশ কিছু সময় তারা তাদের এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি দেওয়া সংবলিত স্লোগানগুলো তারা জানাচ্ছিলেন। ঠিক কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার এই সড়কটি ছেড়ে দেওয়ার কথা বললে তার কিছুক্ষণ পর যখন আন্দোলনরত কর্মচারীরা তাদের অবস্থান থেকে না সরে যাওয়ায় পরবর্তীতে তাদের উপরে জলকামান নিক্ষেপ করে এবং তার কিছুক্ষণ পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনরত যে কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং আমরা দেখেছি যে এর মধ্যে কয়েকজন আন্দোলনরত কর্মচারী আহত হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখছেন যে এখনও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের বিপরীত পার্শ্বের সড়কে কিন্তু সরকারি কর্মচারীরা তারা তাদের অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তাদের যে
দাবি দেওয়া সংবলিত যে স্লোগান তা তারা দিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি, এছাড়াও আমরা দেখেছি সোয়াতের একটি টিম এখানে এসে তাদের অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটি ফাঁকা থাকলেও তার বিপরীত পাশে আমরা দেখছি যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলে তারা আবারও পুনরায় এই জায়গাটিতে ফিরে আসে এবং এখানে এসে তারা তাদের যে অধিকার সংবলিত, তাদের যে দাবি সংবলিত যে বিষয়গুলো সেগুলো তারা এখন পর্যন্ত উত্থাপন করছে। অর্থাৎ এখানকার যারা আন্দোলনরতরা রয়েছে তারা যেমনটি তাদের বক্তব্যে এবং স্লোগানে সবার সামনেই বারবার বলছিলেন যে তাদের যে অর্থাৎ বৈষম্যহীন নবম পে স্কেলের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অনর অবস্থানে থাকবেন। এবং আমরা দেখতে পেয়েছি অর্থাৎ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের যে সংগঠন অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মূলত এই আয়োজনটি করে। অর্থাৎ সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সরকারি কর্মচারী রয়েছে তারা মূলত এই পে স্কেলের দাবিতে এই আন্দোলনটিতে অংশগ্রহণ করে। আমরা এই মুহূর্তে দেখছি ক্রমেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তা আরও জোরদার করা হচ্ছে। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এবং ঠিক তার বিপরীত পাশে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে আবারও আন্দোলনরত যে কর্মচারীরা অর্থাৎ সরকারি কর্মচারীরা রয়েছে তারা কিন্তু আবারও ফিরে এসেছেন এবং প্ল্যাকার্ড এবং খালি প্লেট হাতে নিয়ে তাদের যে বৈষম্যহীন নবম পে স্কেলের যে দাবি, সেই দাবি তারা জানাচ্ছেন এবং নানা ধরনের স্লোগানে তারা তাদের সেই দাবিগুলো জানানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে বারবার ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও তারা আবারও কিন্তু ফিরে এসে সেই স্লোগান দিচ্ছেন। তো এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণার দাবিতে আমার কাছে আন্দোলনের সর্বশেষ খবর। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। কাল উত্তরাঞ্চলের 3 জেলা সফরে যাবেন তারেক রহমান। শুরুতেই যাবেন ঠাকুরগাঁওয়ে। তার আগমন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে পুরো জেলায়। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রথমেই ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নিয়ে প্রচারণা চালানোর কথা রয়েছে তার। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এজন্য 3 জেলাতেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পুরো দমে চলছে সাজসজ্জার কাজ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় দলীয় নেতাকর্মীরা। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বিএনপি। প্রথমবারের মতো দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনে ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। বিকেল 3টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ইশতেহার ঘোষণা করা হবে। এর আগে পঞ্চম থেকে নবম সংসদ নির্বাচনে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটি বলছে এবারের ইশতেহারে তারা সমন্বয় করেছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা, বেগম জিয়ার ভিশন 2030, সেই সঙ্গে বিএনপির এখনকার 31 দফা। বিএনপির ইশতেহারে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো বেশ কিছু প্যাকেজ আছে। চিকিৎসা, শিক্ষার মতো খাতগুলোতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত।
জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, বরং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত। বলেন, ৫ আগস্টের পর জামায়াত কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয়নি, কারো বিরুদ্ধে কোনো মামলা করেনি, কোনো চাঁদাবাজির সঙ্গে জড়ায়নি। এ সময় জামায়াত আমির বলেন, দেশের ২৮ লাখ কোটি টাকা লুটপাট করে পাচার করা হয়েছে। সেই টাকা ফেরত আনতে হলে যারা কোনো লুটপাটের সঙ্গে জড়িত নেই তাদের ক্ষমতায় আনতে হবে। বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে থাকবে। অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে, নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে, আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। পটুয়াখালীর বাউফলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে, আল্লাহ না করুন হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হ্যাঁ ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারা গড়বে? যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে, এখন যারা দিতে পারছে। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এটা বলতে হবে তারা কারা। আচ্ছা বলেন তো, জামাতে ইসলামী চাঁদাবাজি করে? আমাদের সাথে শরীক দল আলিম উলামা সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে? নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। এখন আমি এক এক করে পটুয়াখালীর 4টি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন, 5টি আসনে জনগণের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাআল্লাহ প্রতীক তুলে দেব। প্রথমেই পটুয়াখালী 1 মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিনার, এবি পার্টি। আসেন ভাই। জি ধরেন, বিসমিল্লাহ। ঈগল কিন্তু ছুঁ মেরে জীবন নেওয়ার জন্য নয়, ঈগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। পটুয়াখালীর বাউফলে নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্ত ছিলাম সেখানে। আমিরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ছুটির দিনে সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে বনানীতে আছেন তাসনিয়া নিশাত মিম, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। প্রচার মিছিল, সেটা প্রচার মিছিল করছেন। রাজশাহী যে সদর আসন 2, সেটা যিনি বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি তার নির্বাচনী প্রচারণা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দলীয় নেতৃবৃন্দরা, এবং এখানে তিনি যে প্রচার মিছিল করছেন এর পাশে তিনি আমরা দেখেছিলাম যে তিনি মির্জাপুর এলাকায় এর আগে তিনি এই প্রচারণা চালিয়েছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন, দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন এবং বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি একেবারে সকাল তারা যেন ভোট কেন্দ্রে যে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন। এবং তিনি নানা আহ্বান তিনি জানাচ্ছিলেন। তিনি কিন্তু বলছিলেন যে তিনি নির্বাচিত হতে পারলে কিন্তু তিনি এই এলাকার সর্বাধিক যে উন্নয়ন, বিশেষ করে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। এই কর্মসংস্থানের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করবেন। কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি এই অঞ্চলকে শিল্পাঞ্চলে গড়ে তোলা হবে
পাশাপাশি এই অঞ্চলে মাদকমুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং এই এলাকাকে সবুজ নগরী এবং শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার কিন্তু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আপনারা দেখছেন যে তার যে প্রচার মিছিলে দলীয় নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন, তিনি এরই মধ্যে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা, আজকে যেহেতু আপনারা জানেন সাপ্তাহিক ছুটি শুক্রবার, সেহেতু জুম্মার নামাজ পড়ার জন্য এরই মধ্যে তিনি তার প্রচার প্রচারণা এরই মধ্যে তিনি শেষ করেছেন। দলীয় নেতাকর্মীরা যদিও তার এই মিছিল এখনো চালিয়ে যাচ্ছে, তার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু একটি জমজমাট প্রচার প্রচারণায় কিন্তু মুখর আমরা দেখছি রাজশাহী সদর এই দুই আসনটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু তার নেতাকর্মীরা তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যে ভোট চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী সদর দুই আসনের মিজানুর রহমান মিনু নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে। জাতীয় সংসদ নির্বাচনে যে প্রচারণা রয়েছে সেই প্রচারণার কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে পঞ্চগড় 1 আসনের যে সকল প্রার্থী রয়েছে তারা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু জোরে সোরে চালিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় সদরে জামাত ইউনিয়নের ঠিক আমার পেছনে। আপনারা দেখছেন যে পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে সাতলাপল্লীর প্রার্থী সার্জিস আলম, তিনি কিন্তু তার গণসংযোগ উঠান বৈঠক করছেন। একই সাথে তিনি কিন্তু মানুষের কাছে গিয়ে নির্বাচনকে ঘিরে কিন্তু বিগত সময় তারা বিভিন্ন জুলুম সহ নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, সেগুলোর বিপক্ষে ভালো পক্ষে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন। আমি শুনেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সার্জিস আলম বলেছেন যে যারা এখানকার ভোটার রয়েছে, এই এলাকার ভোটার রয়েছে, তারা যেন ন্যায়ের পক্ষে থাকে এবং নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেন তারা তাদের যে ভোটাধিকার রয়েছে সেটা প্রয়োগ করে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু এই নিজের পক্ষেই না, তিনি কিন্তু বাংলাদেশের সংস্কার পরিবর্তনের পক্ষে যে গণভোট রয়েছে সেই গণভোটে কিন্তু এর পক্ষে এখানে প্রচারণাও চালাচ্ছেন। আমরা দেখছি যে পঞ্চগড় জেলা জামাতের আমির যিনি রয়েছেন ইকবাল হোসেন, তিনি কিন্তু এখানে যুক্ত রয়েছেন এবং মানুষের সাথে কথা বলছেন। আমরা দেখছি যে 11 দলীয় জোটে যারা প্রার্থী বা 11 দলীয় জোটে যারা নেতাকর্মী রয়েছে বা সমর্থক, তারা সকলে উপস্থিত হয়েছেন এবং এই যে উঠান বৈঠক রয়েছে বা গণসংযোগ সেটাকে সমর্থন জানাচ্ছেন। আমি সর্বশেষ জানিয়ে রাখি যে প্রচারণায় কিন্তু আমরা দেখছি যে শুধু সার্জিস আলমই নয়, এই 1 আসনে যারা বিএনপির প্রার্থী সহ অন্যান্য যে সকল প্রার্থী রয়েছে সকলে কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু জোরে সোরে চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। দেশব্যাপী নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কাল ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ। এই মাঠেই তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে তিনি আসবেন এবং এই যে মঞ্চটি দেখছেন এই মঞ্চেই তিনি কিন্তু বক্তব্য রাখবেন। আগামীকাল সকাল 11টায় তিনি এই মঞ্চে আসার কথা রয়েছেন এবং আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এরই মধ্যে মঞ্চের যেই কাজ সেই কাজ সমাপ্তর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পাশাপাশি অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলছেন। তো সব মিলিয়ে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে যেমন হেভিওয়েট প্রার্থী ঠাকুরগাঁয়ের 1 আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনটি থেকে লড়ছেন এবং সেই কারণে তারেক রহমান আসার খবরে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং ঠাকুরগাঁও জেলার যেই জেলাবাসী রয়েছে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূরণ হবে এই আশাও করছেন। তারা বলছেন যে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান যেহেতু ঠাকুরগাঁয়ে আসছেন, ঠাকুরগাঁয়ের বিমানবন্দর, মেডিকেল কলেজ, ইপিজেড এবং অন্যান্য যেই বড় বড় যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণে তিনি ভূমিকা রাখবেন এবং তিনি আশ্বস্ত করবেন। সব মিলে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁও জেলায় আসার খবরে এই শহরের যেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠেই কিন্তু এই মঞ্চের যে কাজ সেই কাজ কিন্তু এগিয়ে নেওয়ার
কাজ করছেন বিএনপির নেতাকর্মীরা এবং যারা সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু এই জায়গায় আসছেন এবং পরিদর্শন করছেন। পাশাপাশি এটিও আমরা বলতে পারি যে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন, করছেন। আমরা এরই মধ্যে দেখেছি যে রাজধানী ঢাকা থেকে যারা আইসিটিতে কাজ করে, যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারাও কিন্তু এই জায়গাটিতে পৌঁছে গেছে এরই মধ্যে। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে জনসভায় যে বক্তব্য রাখবে তারেক রহমান এবং তার খবরে ঠাকুরগাঁয়ের মানুষ উচ্ছ্বসিত। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে আমার কাছে সবশেষ। ঠাকুরগাঁ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সপ্তাহ ব্যবধানে স্বস্তি ছড়াচ্ছে রাজধানীর কাঁচা বাজারের সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কারওয়ান বাজারে আলু, বেগুন সহ শীতকালীন বেশিরভাগ সবজি মিলছে 50 টাকার নিচে। কমছে পেঁয়াজের দামও, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে এক সপ্তাহে 20 টাকা বেড়ে মরিচের দর ছাড়িয়েছে 100 টাকা। দাম বাড়ছে মুরগিরও। সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়, আর সোনালীর দর 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান। এরই মধ্যে মাস্কাটে জড়ো হচ্ছেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শত্রুপক্ষ যুদ্ধের পথ বেছে নিলে তার জন্য ইরান প্রস্তুত বলে সাফ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হুমকি ধামকির মধ্যেই উপসাগরীয় জলসীমায় তেলবাহী 2টি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। যুব বিশ্বকাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই সংস্করণের সফলতম দল ভারত ও ইংল্যান্ড। হারারেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। এই নিয়ে যুব বিশ্বকাপের 14 আসরে নিজেদের 11তম ফাইনালে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় যুবারা। হাতছানি দিচ্ছে রেকর্ড 6ষ্ঠ শিরোপা। অন্যদিকে থ্রি লায়ন্সের সামনে সুযোগ নিজেদের যুব ক্রিকেট ইতিহাসের 2য় শিরোপা ঘরে তোলার। যদিও তাদের শেষ ট্রফিটা এসেছে 1998 সালে। ভারত ইংল্যান্ডের আগেও এই ফরম্যাটের ফাইনালে মুখোমুখি হয়েছে। 2022 সালে অসহায় আত্মসমর্পণ করে থ্রি লায়ন্স। তবে দুই দলই এবারের আসরে অপরাজিত। হারারের ফাইনালে সেমির মতো রান উৎসবের ম্যাচ দেখার সম্ভাবনা। তবে ফাইনালে উপস্থিতি থাকবে বাংলাদেশেরও। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া। পুলিশ ও সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার। শাহবাগেও বিক্ষোভ। কাল উত্তরাঞ্চলের 3 জেলা সফরে যাবেন তারেক রহমান, যোগ দেবেন নির্বাচনী জনসভায়। আজ বিএনপির ইশতেহার ঘোষণা, গুরুত্ব পাবে 31 দফা, থাকবে বাস্তবায়নের রূপরেখা। এবং ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত, চাঁদাবাজি করতে দেবে না কাউকে। বরিশালে নির্বাচনী জনসভায় আমির, বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার প্রত্যয়। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন SM ইকবাল। আলভি, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।